দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকায় যারা বাস করেন, যারা অনেকদিন ধরে আছেন কিংবা একেবারেই নতুন যারা আছেন, সবারই একটা স্বপ্ন থাকে, আমেরিকান ড্রিমস হিসেবে যেটি পরিচিত, সেটি হলো একটি বাড়ি কেনা। তবে এই বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কতটা সচেতন, অর্থাৎ কতটা লাভ হচ্ছে আপনার, কিংবা আপনি ঠকে যাচ্ছেন কিনা, এটি নির্ভর করে একজন ভালো রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে আপনি কাজ করছেন কিনা। অর্থাৎ তিনি আপনাকে সঠিক দামে, সঠিক জায়গায়, সঠিক মূল্যে আপনাকে বাড়িটি কিনে দিচ্ছেন কিনা। তাই ঠকে যাওয়া যাতে না হয় সেজন্য কিছু কৌশল জানা দরকার। যে কৌশলগুলো যদি আপনি জানেন, তবে নিঃসন্দেহে যখন একজন রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কথা বলবেন, তখন আপনি আপনার অধিকারটুকু কিংবা আপনি যে বিষয়গুলো চাচ্ছেন সেটি সঠিকভাবে বুঝে পাচ্ছেন কিনা, সেটি আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন। আর এই জন্যই আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, যেগুলো সাধারণত রিয়েল এস্টেট এজেন্টদের কাছে প্রশ্নগুলো করা হয় না বলেই এই বিষয়গুলো অনেক ক্রেতাই এড়িয়ে যান, কিংবা তারা জানেন না এই বিষয়গুলো জেনে নিতে হয়। সেরকম একটি বিষয় আমরা কথা বলবো, রিয়েল এস্টেট সিক্রেটস, ইকুইটি, বাজার রেট ও স্মার্ট বিনিয়োগের কৌশল। এবং এইসব বিষয় নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের ডিরেক্টর অফ সেলস মির্জা মোহাম্মদ হোসেন। মির্জা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই, থ্যাংক ইউ TVN24। এবং দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টস আকারে আপনারা যে কোনো মন্তব্য লিখতে পারবেন, প্রশ্ন লিখতে পারবেন, আমরা সেটির উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। রিয়েলটর মির্জা মোহাম্মদ হোসেন, যেটি আপনার কাছে জানতে চাই, এই কৌশলগুলো অনেক রিয়েল এস্টেট এজেন্টরাই তো আসলে শেয়ার করেন না, তা আপনি যেহেতু শেয়ার করেন তাই আপনাকে ডাকা। রিয়েল এস্টেটে ইকুইটি বলতে আমরা আসলে কি বুঝি, যে বিষয়টি দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। থ্যাংক ইউ জুয়েল ভাই, ইটস এ গ্রেট কোশ্চেন। রিয়েল এস্টেটে ইকুইটি হলো রিয়েল এস্টেটের যে বায়ার বা ল্যান্ডলর্ড, বাড়ির যে অংশটির প্রকৃত মালিক, ওই অংশটিকে আমরা ইকুইটি বলি। আমি যদি একটু এক্সপ্লেন করি, সেটা হলো আপনি আজকে একটা বাড়ি কিনতেছেন যেটার মার্কেট ভ্যালু $1 মিলিয়ন, যেটার আপনি 20% আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন। এখন এই 20% 200,000 আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন, বাকি 800,000 আপনি ফাইন্যান্সে কিনতেছেন ধরে নেন। সেক্ষেত্রে আজকে যে ডাউন পেমেন্টের যে অংশটি আপনি পেমেন্ট করছেন 200,000, এটা হলো আপনার ইকুইটি। এটা হলো আজকের দিনের ইকুইটি। আপনি ফার্স্ট ইয়ার পেমেন্ট করলেন, সেকেন্ড ইয়ার পেমেন্ট করলেন, থার্ড ইয়ার পেমেন্ট করলেন, ফোর্থ ইয়ারে যায় আপনি দেখলেন আমার ইকুইটি কত। আজকের দিনে যে ইকুইটিটা 200,000, ফোর্থ ইয়ারে যায় আমরা কিভাবে দেখবো এটা আমার ইকুইটি ভ্যালু কত। সেক্ষেত্রে আপনাকে বাড়ির ফেজেন্ট ভ্যালু বাইর করতে হবে। ফোর্থ ইয়ারে যদি আপনার বাড়ির ফেজেন্ট ভ্যালু 1.5 মিলিয়ন হয়, এবং ওই দিন যদি আপনার লোনের যে অংশটি রিপেমেন্ট করা লাগবে এখনো রয়ে গেছে, ব্যালেন্স রয়ে গেছে, তাহলে টোটাল মার্কেট ভ্যালু 1.5 মিলিয়ন, আপনার লোন ভ্যালু রয়ে গেছে 500,000। সো আজকের দিনের আপনার ইকুইটি ভ্যালু হবে 1 মিলিয়ন। ওকে, আই হোপ, আশা করি দর্শকরা ক্লিয়ার হয়েছে। সেক্ষেত্রে তিনি কি চাইলে বিক্রি করার যদি পরিকল্পনা করেন, সেইখানে কি এই হিসেবটা তাকে কোনোভাবে লাভবান করবে? অর্থাৎ বাড়ির দামটা যে বেড়ে গেল, তিনি চাইলে বিক্রি করা ওই মুহূর্তে যদি তিনি পরিকল্পনা করেন যে আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি হয়তো অন্য আরেকটি বাড়ি দেখছি, আরেকটি ভালো জায়গায় আরেকটু বড় বাড়ি দেখছি, তখন আসলে হিসেবটা কিভাবে মেলাবেন? তখন উনি দেখবেন যে আজকের দিনে উনি তখন মার্কেট ভ্যালু, একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজারকে দিয়ে উনি মার্কেট ভ্যালু বাইর করতে পারেন, অথবা আমাদের মতো যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে আমরা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করে ওরা একটা ভ্যালু বাইর করে দিই, যে আজকের দিনের আপনার প্রেজেন্ট ভ্যালু হলো 1 মিলিয়ন, আর আজকের দিনে আপনার লোন রিপেমেন্ট ভ্যালু 500,000, সো আপনার ইকুইটি ভ্যালু 1 মিলিয়ন। সো উনি বুঝতে পারে যে আমার এই বাড়িটা বিক্রি করলে, আমি যদি 1.5 মিলিয়নে বিক্রি করি, আমার 500,000 লোনেরটা রিপেমেন্ট করে দিলে বাকি 1 মিলিয়ন আমার টাকা। সো উনি এইটা বিক্রি করে অন্য জায়গায়, উনি যেখানে যেতে চান ওনার পছন্দের জায়গায় উনি আরেকটা বাড়ি কিনবেন। সো যেখানে 200,000 দিয়ে উনি ইকুইটি শুরু করছেন, 5 বছর পরে ওনার ইকুইটি ভ্যালু হয়ে গেল $1 মিলিয়ন। এই জন্যই আমরা বলি সবসময় যে বাড়ি কেনা হলো একটা স্মার্ট ইনভেস্টমেন্ট, এখানে খুব তাড়াতাড়ি ইকুইটি বিল্ড আপ হয়।
থ্যাংক ইউ জুয়েল ভাই। আমরা জানি যে কোনো বাড়ি কেনা বেচার ক্ষেত্রে দুটো পক্ষ থাকে, সেলার্স একটা পক্ষ থাকে, বায়ার্সদের একটা পক্ষ থাকে। সেলার্স মার্কেট, বায়ার্স মার্কেট, এই দুটো শব্দ সঙ্গে আমরা শুনি, প্রায় শুনি, কিন্তু একটু ব্যাখ্যা চাই আপনার কাছে যে এই দুটো শব্দ আসলে কি মিন করে। জুয়েল ভাই, সেলার মার্কেট আমরা বলে থাকি যখন মার্কেটে ইনভেন্টরি কম থাকে এবং প্রচুর বায়ার থাকে, তখন বায়ারদের মধ্যে মার্কেট ডিমান্ড বেশি, ইনভেন্টরি কম, বায়ার বেশি। যখনই ডিমান্ড বেশি হয়ে যায়, ডিমান্ড এবং সাপ্লাই থিওরি অনুযায়ী, তখন বাড়ির দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। সো বায়ারদের অনেক বেশি অপশন থাকে না বার্গেনিং করার, বিকজ এত বেশি বায়ার। আমি যদি একটা বাড়ি কেউ এই একজন মুহূর্তে ছাড়েন, হ্যাঁ, কেউ একজন অফার করলো 1.1, আরেকজন, যেহেতু মার্কেটে স্টক কম, ইনভেন্টরি কম, আরেকজন 1.2, এইভাবে বায়ারদের মধ্যে একটা হাই কম্পিটিশন শুরু হয়ে যায় বাড়িটা নেওয়ার জন্য। তো অন্যান্য বায়ার খুব বেশি একটা কিছু করতে পারে না, অর্থাৎ সেলার যে দামটা বলতেছে তার থেকেও বেশি দামে অফার আসতেছে। আচ্ছা। তো মার্কেটটা নিয়ন্ত্রণ করতেছে সেলার। যখন সেলারের ডিসিশনের উপর মার্কেট নিয়ন্ত্রিত হয়, তখন ওই মার্কেটটাকে আমরা বলে থাকি সেলার মার্কেট। সেলারের দামের উপরে সেলার নিয়ন্ত্রণ করতেছে মার্কেট। ওকে, উল্টোভাবে যদি আপনি চিন্তা করেন, মার্কেটে যদি প্রচুর ইনভেন্টরি থাকে, এখন বায়ার কম, প্রচুর ইনভেন্টরি, তখন বায়াররা কি করতেছে, ওই বাড়িটা দেখে শুনে বুঝে তার রিয়েলটারের সাথে কথা বলে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করে বিভিন্নভাবে তার সুযোগ আছে। এখানে বায়ার যখন একটা বাড়ি, আগে যেরকম কম্পিটিশন অনেক হাই ছিল, এখন সেলার মনে করেন বাড়িটার দাম উনি আস্কিং প্রাইস তৈরি করলো 800,000। যেহেতু মার্কেটে প্রচুর বাড়ি আছে, সে কম্পারেটিভ অ্যানালাইসিস করে 2টা 3টা 4টা বাড়ির সাথে, তখন সে চিন্তা করে যে কোনটাতে আমার ভ্যালু বেশি, দাম কম, এরকম অ্যানালাইসিস করে বায়ার ডিসিশন নিতে পারে। সেলারের যে দামটা বললো ওটা তখন থাকে না। বায়াররা বুঝে শুনে যখন বায়ারের ডিসিশনের উপর মার্কেট প্রাইস কন্ট্রোল হয়, তখন আমরা এটাকে বায়ার্স মার্কেট বলি আমরা। এবং আরো কিছু শব্দের সঙ্গে পরিচিত হতে চাই আমরা। ইন্টারেস্ট রেট শব্দটা সবাই জানি, কিন্তু ইন্টারেস্ট রেট লক এই শব্দটা শুনছি। এখন এই লকটা আসলে কেন করা হয়, কেন ইন্টারেস্ট রেটটাকে আমি লক করে দেব? গ্রেট কোশ্চেন জুয়েল ভাই। দেখুন, প্রথমত আমরা আসি ইন্টারেস্ট রেটটা কিভাবে নির্ধারণ হয়। ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট একটা বেস লাইন দিয়ে দেয়। তারপরে দেখেন আপনার সলিড ডাউন পেমেন্ট, আপনার ক্রেডিট স্কোর, আপনার জব সিকিউরিটি, আপনার ফে স্টাফ, এটার উপর বেস করে আপনি একটা রেট পেলেন। এখন রেট পাওয়ার পরে যদি আপনি এটা ফাইন্যান্সে কিনেন, অনেক সময় এটা 30 ডেজ 40 ডেজ সময় লেগে যেতে পারে, কারণ লেন্ডার অনেকগুলো ভেরিফিকেশন করে লোনটা ডিসবার্স করার পূর্বে। তো কোনো বায়ার যদি মনে করে যে আমি এখন রেটটা পেয়েছি 6.3, কিন্তু আশঙ্কা করতেছি যে এই রেটটা বেড়ে যেতে পারে, তখন বায়ার নিজেকে সেভ করার জন্য একটা ফি এর বিনিময়ে এটা 30 ডেজের জন্য, 45 ডেজের জন্য, ইন সাম কেসে 60 ডেজের জন্য উনি লক করে ফেলেন। লক করলে কি হবে, আজকে ইন্টারেস্ট রেটটা যে 6.3 বলেছে, এই 60 ডেজ পর্যন্ত এটা 6.3 এ থাকবে, এটা বেড়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ওকে, এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে। রাইট, হ্যাঁ। এই ক্ষেত্রে যখনই কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মার্কেটটা যদি আনস্টেবল থাকে, কমে যাওয়ার সম্ভাবনা থাকলে ভাইয়ার এই রিস্কটা নেয় না, লক করার চিন্তা করে না যে কমে গেলে আমি তো বেনিফিটেড হব। ভাইয়ার যখন মনে করে যে না, রেটটা বেড়ে যেতে পারে এবং আমি ইন্টারেস্ট রেট বেশি পে করার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে ওরা রেটটা লক করে। রেট লক মিনস হলো একটা পার্টিকুলার টাইমের জন্য রেটটা ফিক্স করে ফেলা। কিন্তু এই টাইমটা আপনি বলছিলেন যে 60 দিনের জন্য, 45 দিনের জন্য এটি হয়, এটি সর্বোচ্চ কত দিনের জন্য লক করতে পারবেন তিনি? এইটা অ্যাজ পার কন্ট্রাক্টে আমরা বেশিরভাগই দেখি যে 45 থেকে 60 ডেজের বেশি সেলার ওয়েট করতে চায় না। যদি এর বেশি মনে করেন একটা লোন ডিসবার্স হতে যদি লম্বা সময় নেয়, সেক্ষেত্রে সেলার ইনসিকিউরিটিতে ভোগে যে আমার বাড়িটা এখানে রিস্ক আছে, বিক্রি নাও হতে পারে। তো নর্মালি 60 ডেজের ভিতরেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এক্সেপশন থাকতে পারে, বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি বেশিরভাগ 60 দিনের সর্বোচ্চ 2 মাসের জন্য করে থাকেন। ফি বলছিলেন যে একটা ফি দিয়ে এই লকটা করতে হয়, ফি এর পরিমাণটা কেমন? এটা খুব নমিনাল, বেশি না, লেন্ডার টু লেন্ডার ভেরিয়েবল, বাট খুবই নমিনাল ফিস। না, আমরা তো জানি যে ইভেন আপনি 2 বছর কিংবা 3 বছর পরে এখন যে ইন্টারেস্ট রেটে কিনলেন, পরে যদি ইন্টারেস্ট রেট কমে যায়, সেটি তো আপনাকে আপনি সেই ইকুয়েশনটা মিলিয়ে আপনি সেটাকে সমন্বয় করার একটা সুযোগ আছে।
ডেফিনেটলি। এটির সাথে কি ইন্টারেস্ট লকের কোনো সম্পর্ক আছে? ইন্টারেস্ট লকটা করে আমরা আমাদের ক্লোজিং ডেটের আগ পর্যন্ত, ক্লোজিং ডেটে যেই তখন আমাদের দুইটা অপশন থাকে। Okay. আমি এই অনুষ্ঠানে আলোচনা করেছি, একটা হলো ফিক্সড রেট মর্গেজ আর একটা হলো ভেরিয়েবল রেট, ওই যে আমরা অ্যাডজাস্টেবল রেট মর্গেজের কথা বলেছি। তখন উনি যেটা নেবেন ওই ডেটে পার্টিকুলারলি, উনি ওই ডেটটা নিলে, উনি যদি ফিক্সড রেটে নিয়ে নেয় তাহলে উনি যদি 30 ইয়ার্সের জন্য নিয়ে থাকেন নেক্সট 30 ইয়ার্স কিন্তু এই ফিক্সড রেটে চলবে। আর উনি যদি না এই রেটটা আমি লক করছি ওই যে ক্লোজিং ডেটের আগ পর্যন্ত, পরবর্তীতে উনি যদি অ্যাডজাস্টেবল রেট নিয়ে থাকেন তখন মার্কেট রেটের সাথে ওনার এটা অ্যাডজাস্ট হতে থাকবে। Okay. দর্শকরা অনেক প্রশ্ন করছেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা প্রশ্ন, আব্দুর রাকিব তিনি প্রশ্ন করেছেন ফার্স্ট টাইম হোম বায়ারদের কি কি সুবিধা। এটি আসলে আমরা রেগুলারই এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তারপর আপনি দর্শকের সুবিধার জন্য যদি একেবারে পয়েন্ট আকারে দু একটি সুবিধা বলে দেন। ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ডাউন পেমেন্ট যদি আপনার বড় ডাউন পেমেন্ট না থেকে থাকে, FHA ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে যেটা শুরু হয় 3.5% দিয়ে। সো আপনারা যারা হাই রেটে মর্গেজ হাউস রেন্ট পে করতেছেন তারা 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমাদের চেম্বারে আসুন। সময় স্বল্পতার জন্য অনেক কিছু আমরা ক্লিয়ার করতে পারি না, সেখানে আমরা আপনাদেরকে ডিটেল একটা A to Z এবং তিনি পরবর্তীতে আরো একটি প্রশ্ন করেছেন, ক্লোজিং কস্ট কি বায়ার পে করে না সেলার পে করে? এখানে প্রপোর্শনালি পে করে। কিছু কিছু কস্ট আছে, ট্যাক্স, আরো ওয়াটার বিল, কিছু কিছু বিল আছে, এগুলো প্রপোর্শনালি সেলার পে করে। আর বেশিরভাগ বিলগুলো অ্যাপ্রাইজাল ফি, অন্য ফি, ইন্টারেস্ট, ব্যাংক অ্যাপ্রাইজাল ফি, তারপরে আন্ডাররাইটার ফি, এগুলো বেশিরভাগই বায়ারকে পে করতে হয়। অ্যাপ্রাইজাল শব্দটা চলে এসেছে, আমরা এটিও একটু জানতে চাই। রিয়েল এস্টেটে অ্যাপ্রাইজাল জিনিসটা আসলে কি, এটি কেন করা হয়? জুয়েল ভাই, ইটস এ গ্রেট কোশ্চেন্স। অ্যাপ্রাইজাল হলো একটা ইন্ডিপেন্ডেন্ট, আনবায়াস, প্রফেশনাল, লাইসেন্সদারি অ্যাপ্রাইজার, এদেরকে স্টেট থেকে লাইসেন্স দেয় একটা থার্ড পার্টি। তার যথেষ্ট স্কিল আছে একটা বাড়ির মার্কেট ভ্যালু নির্ধারণ করা, আনবায়াস, সে কারো কথায় প্রভাবিত না হয়ে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের মাধ্যমে সে একটা বাড়ির প্রেজেন্ট মার্কেট ভ্যালু বের করে। এটা কিভাবে বের করে? কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস, তাদের কাছে বেশ কিছু টুলস আছে। তারা পেন্ডিং কন্ট্রাক্টের উপর, পেন্ডিং সেলসের উপরে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজাল করে। এটার মূল উদ্দেশ্য হলো বাড়ির সঠিক মূল্য নির্ধারণ, প্রেজেন্ট ভ্যালু নির্ধারণ। এখন এটা দ্বারা কি লাভ হয়? এটা দ্বারা লাভ হয়, এটা কিন্তু বায়ারকেও প্রোটেক্ট করে অ্যাজ ওয়েল এজ লেন্ডারকেও প্রোটেক্ট করে। এখন বায়ারকে কিভাবে প্রোটেক্ট করে? সে আপনি একটা বাড়ির মার্কেট ভ্যালু বা আস্কিং প্রাইস, সেলার বললো যে এটার দাম $600,000। এখন কোনো কারণে আপনি $600 কম্পিটিশনের কারণে বা যে কোনো কারণে আপনি $600 তাকে অফার দিলেন এবং অ্যাকসেপ্ট হলো আস্কিং প্রাইসে। এখন ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যালু আর অ্যাপ্রাইজাল আসলো, অ্যাপ্রাইজাল এসে দেখে যে বাড়িটার প্রকৃত মূল্য $5,50,000। দ্যাট ইজ প্রকৃত মূল্য থেকে আপনি $50,000 বেশিতে আপনি অফার করেছেন। তখন সে বলে যে না, এটার প্রকৃত মূল্য এটা না, আপনি সেলারের সাথে রিনেগোশিয়েট করেন। তখন অনেক সময় সেলার নেগোসিয়েশনে অ্যাগ্রিড হয়ে যায়, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার অ্যাপ্রাইজ করছে। একই সঙ্গে এটা কিন্তু লেন্ডারের ইন্টারেস্টটা প্রোটেক্ট করে। সেটা কিভাবে? মনে করেন আপনি যদি একটা বাড়ি সে মনে করেন $800,000 দিয়ে কিনলেন আজকে, এখন বাড়িটার ভ্যালু, প্রকৃত ভ্যালু হলো $700,000। এখন ব্যাংক কিন্তু আপনি যে বাড়িটা আপনি 20% পেমেন্ট দিয়েছেন, বাকি 80% কিন্তু ব্যাংক ফাইন্যান্স করতেছে। এখন কোনো কারণে সে আপনি জব লুজ করছেন, এখন তো আপনি আর ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে পারতেছেন না। লেন্ডার আপনাকে একটা সময় দিবে, সময়ের পরে এটা আইদার ফরক্লোজারে যাবে অথবা অকশনে যাবে। তখন অকশনে গেলে কিন্তু আপনি যদি ওভার প্রাইসে কিনে থাকেন, আপনি কিন্তু ওই আপনার যে ফাইন্যান্সিং টাকাটা এটা কিন্তু রিকভার করতে পারবেন না। সো ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজার বোথ বায়ারের ইন্টারেস্ট প্রোটেক্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ লেন্ডারের ইন্টারেস্ট প্রোটেক্ট করে। এই কারণে আমরা সবসময় বলে থাকি যে বাড়ি কেনার পূর্বে আপনি এটার প্রকৃত মূল্য যাচাই করার জন্য আইদার আপনার রিয়েল এস্টেটের সহায়তা নিন অথবা যে থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট আনবায়াস অ্যাপ্রাইজারের সহযোগিতা নিন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার
অনেক বড় অঙ্কে ঠকে যাওয়ার একটি আশঙ্কা থাকে যদি আপনি এই ধরনের যাচাই বাছাইগুলো না করেন। শায়লা মৃতা প্রশ্ন করছেন, ক্যাশ টাকায় বাড়ি কিনলে সুবিধা কি? ক্যাশ টাকায় বাড়ি কিনলে অনেকগুলো সুবিধা। প্রথম সুবিধা হলো আপনি যে 30 ইয়ার্স ধরে লম্বা সময় ব্যাংক থেকে যদি আপনি মর্গেজ নিতেন, 30 ইয়ার্স ধরে আপনাকে একটা ইন্টারেস্ট পে করতে হতো। ক্যাশ কিনলে আপনাকে এই সেটা করতে ইন্টারেস্টটা হচ্ছে না। পে করতে হচ্ছে না। আপনার অনেক কম দামে আপনি বাড়িটা কিনতে পারছেন। যদি আপনি 30 ইয়ার্সের অ্যানুইটি টেবিল হিসাব করে আপনি যখন ফ্লোটা দেখবেন তখনই বুঝতে পারবেন এটা একটা বিশাল একটা সুবিধা ফাইন্যান্স থেকে ক্যাশে বাড়ি কেনা। কিন্তু এত বড় নিউ ইয়র্কের বাড়িগুলো আসলে অনেকটা অনেক ক্যাশে বড় কিনা অঙ্কে অনেক সেটি বড় আছে। অ্যাফোর্ডেবল হয় না, এই জন্য আমরা ফাইন্যান্সের কথা বলি। যদি ক্যাশে কিনতে পারেন ইটস এ গুড। তবে অনেকে মনে করেন যে ক্যাশ পুরোটা দিয়ে না কিনে সেই টাকাটা যদি আপনি আরো 2-3টা বাড়ি কিনেন তখন হয়তো সেটি ভবিষ্যতের জন্য ভালো হয়। আপনি কি একমত যে একটি বাড়িতে পুরো ক্যাশটা আটকে না দিয়ে 2-3টে বাড়িতে ইনভেস্ট করলে? জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ব্রিলিয়ান্ট আনসার দিয়েছেন। অ্যাকচুয়ালি দেখেন, ইংরেজিতে লিভারেজ বলে একটা কথা আছে। এটার মূল অবজেক্টিভ হলো অন্যের ক্যাশ ইউজ করে নিজের ওয়েলথ বাড়ানো, নিজের সম্পত্তি বাড়ানো, নিজের লং টার্ম জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করা। আমাদেরও সাজেশনস থাকে আপনি একটা বাড়ি 100% ক্যাশে না কিনে 25% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 4টা বাড়ি কিনুন। পরবর্তীতে আপনি রেন্টাল ইনকাম থেকে মর্গেজটা পে করুন। তাহলে কি হবে, একটা বাড়ির পরিবর্তে আপনি 4টা বাড়ির মালিক হতে পারবেন ইজিলি। থ্যাংক ইউ জুয়েল ভাই। জি, আর অনেক প্রশ্ন আসলে আসছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। আব্দুর রকিব তিনি জানতে চান যে বর্তমানে আমার এখানে নেইবার ব্যাংক 6.625% ইন্টারেস্ট চাইতেছে, এটি কি নরমাল না বেশি? এটা আজকের ইন্টারেস্ট রেট 6.3, আমি সকালবেলা যেটা ওকে, তাহলে দেখেছি। কমই চাচ্ছে সেই ক্ষেত্রে। কম। না, 6.625 বেশি চাচ্ছে। এটা আসলে লেন্ডার টু লেন্ডার ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সপার্ট নেগোশিয়েট করতে হবে। এবং ইন্টারেস্ট রেটটা পার্টিকুলারলি এটা জেনারেল রেট। ওকে, এটা নির্ভর করে আপনার ডাউন পেমেন্টের উপর, আপনার ক্রেডিট স্কোরের উপর, সর্বোপরি আপনার লোনটা কতটুকু রিস্ক। আপনি যদি W2 এর ইনকাম আপনি রেট এক ধরনের পেতে পারেন, আপনার যদি 1099 এর ইনকাম থাকে সেক্ষেত্রে রেট ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হতে পারে, অনেক কিছুর উপর নির্ভর নির্ভর করে। আমরা এরপর আপনার কাছে যেতে চাই, রিয়েল এস্টেটে ফাইনাল ওয়াক থ্রো একটি কথা আছে, এটি আসলে কি, এটি কেন করা হয়? গ্রেট কোশ্চেন জুয়েল ভাই। ফাইনাল ওয়াকথ্রু হলো ক্লোজিং এর পূর্বে বাড়িটা ভিজিট করে দেখা। এখন প্রশ্ন আসতে পারে কেন ভিজিট করব। দেখেন, আপনি অনেকগুলো বাড়ি দেখছেন, দেখতে 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 একটা বাড়ি আপনার পছন্দ হয়, সেই বাড়িটাকে আপনি অফার করছেন, অফারের পরে অফারটা অ্যাকসেপ্ট হলো। অফার অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনার ইনস্পেকশন হয়, ইনস্পেকশনের পরে আপনি কন্ট্যাক্ট করলেন, সেলার আপনাকে কন্ট্যাক্ট পাঠালো, আপনি সাইন করলেন, সেলার সাইন করে দেওয়ার পর আমরা এটাকে বলি ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট। এখন দেখেন, অনেক সময় এই ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্টে কিছু কন্টিনজেন্সি থাকে যে আমার এই কাজগুলো সেলার করে দিবে, অথবা দেখা গেলো যে বাড়িতে এটা বাড়ির সামনে বড় ধরনের একটা গার্বেজের স্তূপ আছে, সেলার বললো যে এটা ক্লোজিং এর আগে আমি এটা রিমুভ করে দেব। অথবা বাড়িতে ট্যানেন্ট ছিল, সেলার বললো যে ক্লোজিং ডেটের পূর্বে আমি এটা ট্যানেন্টটা ক্লিন করে আমি আপনাকে ব্যাক এন্ড হাউস দিব। সো সে প্রথম দিন যেই কন্ডিশনে অ্যাজ ইস কন্ডিশনে বাড়িটা দেখেছে, ক্লোজিং এর পূর্বে সে মেকশিওর হতে চায় যে ওই যে আমার অ্যাজ পার কন্ট্রাক্ট আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো ক্লোজিং এর পূর্বে ফাইনাল ভিজিটটাকে আমরা বলি ফাইনাল ওয়াক থ্রো। Final walk through। আপনি অনেকগুলো প্রসেসের কথা বলছিলেন, কিন্তু অফার অ্যাকসেপ্ট হওয়ার পরে অনেকেই ভাবেন যে আমি বাড়ির চাবিটি হাতে বুঝে পেতে আমার কতদিন সময় লাগতে পারে? থ্যাংক ইউ জুয়েল ভাই। দেখেন, বাড়ি যখনই আমরা বেশিরভাগ সময় আমরা নিজেরও এক্সপিরিয়েন্স করি, যখনই ওরা এই কন্ট্রাক্ট এক্সিকিউটের সময় একটা ডাউন পেমেন্ট দিতে হয়, ডাউন পেমেন্টের পরে অনেক বায়ার শুধু বলতে থাকে ভাইয়া আমি চাবিটা কবে পাবো। এটা তাদের ভিতরে একটা আসলে সে এক্সাইটেড, হ্যাঁ, এক ধরনের সে তার ভিতরে একটা এক্সাইটেশন কাজ করে, নিজেদের একটা বাড়ি দীর্ঘ প্রতীক্ষার পর সে তিলে তিলে ডাউন পেমেন্ট জমা করে। সো যখন বাড়িটা ক্যাশে কিনা হয়, এটা 2 উইকসের ভিতরে আপনি চাবিটা পেয়ে যেতে পারেন, কারণ ওই সময় লিগেল কিছু ফ্রেমওয়ার্ক, অর্থাৎ টাইটেল ডে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, ওপেন পারমিট আছে কিনা, যদি এই জিনিসগুলো না থাকে উইদিন শর্ট টাইমের ভিতরে ক্লোজিং ডেট পড়ে যায়, অর্থাৎ 2 উইকসের ভিতরে বা ম্যাক্সিমাম 3 উইকসের ভিতরে আপনি পেয়ে যাবেন। এখন আসুন,
আপনি বাড়িটা ফাইন্যান্সে কিনতেছেন, অর্থাৎ মর্গেজ জড়িত। যখনই মর্গেজ জড়িত হবে তখন এই মর্গেজ কোম্পানি আপনাকে মর্গেজ ডিসবার্স করার পূর্বে অনেকগুলো কাজ করবে। একটা, তার ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজার পাঠাবে, অ্যাপ্রাইজার বাড়িটার মূল্য দেখবে। তারপরে যদি বাড়িতে কোনো কন্টিনজেন্সি থাকে আপনাকে কন্টিনজেন্সিগুলো ফুলফিল করতে হবে। আপনার যদি কোনো ধরনের ইনস্পেকশন থাকে, ইনস্পেকশনের পরেও কিছু কাজ থাকে, আমি যেটা বললাম, সে মনে করেন সেলার বলে দিল যে আমার হিটারটা অনেক পুরনো, এটা চেঞ্জ করে দিবে, তো সেলার এটা চেঞ্জ করে দেয়। এই সময়টুকু প্লাস টাইটেল চার্জ, এগুলাতে নর্মালি আমরা জেনারেলি দেখি যে 45 ডেজ, বাট কোনো কোনো ক্ষেত্রে 60 ডেজও লাগে। সো আমরা বলতে পারি 30 থেকে 60 দিনের অর্থাৎ মধ্যে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনি বাড়ির চাবিটি স্বপ্নের হাতে বাড়ির পাওয়ার চাবি একটা আপনি, সুযোগ হ্যাঁ, রয়েছে। আমাদের আরো অনেক প্রশ্ন আসছে সোশ্যাল মিডিয়ায়। আপনি পরবর্তীতে, এখন হয়তো সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু আপনি চাইলে টিভিএন 24 এর পেজে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তরটি আপনি দিয়ে দিতে পারেন। কমেন্টস গুলোর যদি আপনি রিপ্লাই দিয়ে উত্তরগুলো দিয়ে দেন তাহলে দর্শক আপনারা হয়তো একেবারে রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে সরাসরি উত্তরগুলো পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। লাস্ট একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে অনেকেই মনে করেন যে নিজ নামে কিনবো নাকি এলএলসি নামে কিনবো, কোনটি আসলে সুবিধা, আপনার মতামত জানতে চাই। জুয়েল ভাই, ইটস এ গ্রেট কোশ্চেন্স। আমি বলবো দর্শক মন্ডলী আপনারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সাজেশনস থাকে যে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে এটা এলএলসির নামে কেনার জন্য আমরা সাজেস্ট করে থাকি। আর কোশ্চেন আসতে পারে কেন করেন। দেখেন, যেহেতু এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, তার মানে কি আপনি এখানে ট্যানেন্টদেরকে ভাড়া দিবেন। এখন ধরেন আপনি কোনো একজন ট্যানেন্ট সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে একটা উইন্ডেড হলো, সু করলেন, সে এক্স্যাক্টলি তিনি কোর্টে গিয়ে আপনার নামে একটা শু করে দিলেন। এখন দেখেন, শু থেকে পেনাল্টি আসতে পারে। সে মনে করেন আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালু হয়তো $800,000, কিন্তু সুয়ের পেনাল্টি আসছে $2 মিলিয়ন। এখন দেখেন, যেহেতু বাড়িটা যদি আপনার নিজ নামে হয়, তাহলে আপনার যদি অন্য কোনো বাড়ি থাকে, অন্য কোনো প্রপার্টি থাকে, এগুলো সবকিছু কিন্তু ওই পেনাল্টির ভিতরে অ্যাটাচমেন্টে পড়ে যায়। সো আপনাকে বড় ধরনের একটা কম্পেনসেট করতে হয়। কিন্তু এলএলসি নামে সুবিধাটা কি? এলএলসি হলো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটার লায়াবিলিটি তার অ্যাসেটের সমান সীমাবদ্ধ। সে এই কোম্পানিটার অ্যাসেট যদি $800,000 হয়, তাহলে এটার যত লায়াবিলিটি, আপনার কম্পেনসেশন বা পেনাল্টি যদি 300 মিলিয়ন, 200 মিলিয়ন, 100 মিলিয়ন, 10 মিলিয়নও আসে, এটার লায়াবিলিটি কিন্তু আপ টু 800,000, যেহেতু এটা একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সো আমরা লিমিটেড লায়াবিলিটি করতে বলি তখন আপনার কম্পেনসেশনটা যদি বড় হয়, অ্যাটলিস্ট আপনি আপনার পার্সোনাল অ্যাসেটগুলা অ্যাটাচমেন্ট থেকে রেহাই পাবেন। আপনার ওই এলএলসি কোম্পানির অ্যাসেট দিয়ে ওটাকে আপনি পুষিয়ে দিতে পারবেন। একেবারে ছোট্ট করে জানি, সেটা হলো এই মুহূর্তে কি বাড়ি কেনার ভালো সময় নাকি অপেক্ষা করা উচিত? জুয়েল ভাই, আমি যদি আপনাকে বলি, অনেকে মনে করেন যে গত বছরের এই সময়ের তুলনায় ইন্টারেস্ট রেট বেশি, বাট আমরা সবসময় বলে থাকি যে হোম ইনভেস্টমেন্ট ইজ এ লং টার্ম স্মার্ট ইনভেস্টমেন্ট। হোম ইনভেস্টমেন্ট ইজ এ লং টার্ম ওয়েলথ জেনারেশন। এখন মার্কেটে অনেকগুলো ইনভেন্টরি আছে, আপনি সেলারের সাথে কথা বলে এক্সপার্ট নেগোশিয়েট করে আপনি একটা বাড়ি কিনতে পারেন। এখন দেখেন, ইন্টারেস্ট রেটটা কিন্তু নির্ভর করে যে আপনার ক্রেডিট স্কোর, আপনার ডাউন পেমেন্ট, অনেক কিছুর উপর বলেছেন। সো আপনি, আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে, সলিড ডাউন পেমেন্ট থাকে, আপনি বাড়িটা কিনে ফেলেন। এখন পরবর্তীতে কিন্তু আপনার সুযোগ আছে। কি সুযোগ আছে? যদি রেট ডাউনগ্রেডে যায়, আপনি রিফাইন্যান্স করতে পারবেন। সো আমরা সবসময় বলি, প্লিজ ফোকাস অন লং টার্ম ভ্যালু, নট শর্ট টার্ম রেট। রেটের উপর ফোকাস না করে আপনি লং টার্ম ভ্যালুর দিকে, লং টার্ম ইকুইটির দিকে খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ মির্জা মোহাম্মদ হোসেন, আমাদের স্টুডিওতে এসে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, এবং পরবর্তীতে আমরা এর পরের শোতে হয়তো আপনার কাছ থেকে আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। দর্শকদের সুযোগ রয়েছে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রিয়েলটরের সাথে থাকার জন্য। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ভিন্ন বিষয়ে ফিরছি, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে আগামীতে বেশ কিছু নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো সম্পর্কে ধারণা নেব, বাংলাদেশি কমিউনিটির জন্য যেটি খুবই দরকার, এবং বাংলাদেশি কমিউনিটি কতটা গুরুত্ব পাবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হকের সাথে। আমন্ত্রণ রইল।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আপনারা জানেন যে সম্প্রতি শেষ হওয়া নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি খুব গুরুত্বের সঙ্গে অংশ নিয়েছিলেন। খুব প্রাণোচ্ছলভাবে ভোটার উপস্থিতি ছিল বাংলাদেশি কমিউনিটির, এবং বাংলাদেশি কমিউনিটি এই নির্বাচনে বেশ বাড়তি গুরুত্ব পেয়েছেন। অর্থাৎ অন্যান্য সব মেয়র নির্বাচনের চেয়ে কেন যেন একটু ব্যতিক্রম ছিল বাংলাদেশিদের অংশগ্রহণ। এবং সিটি নির্বাচন শেষের পরে সামনে নিউ ইয়র্ক স্টেটের নির্বাচন আছে, তাই এই স্টেট নির্বাচনের বেশ আগে থেকেই আমরা আলোচনাটা শুরু করেছি, যাতে বাংলাদেশি কমিউনিটি, আমাদের দর্শক যারা আছেন, তারা সমান উদ্দীপনা নিয়ে এই স্টেট নির্বাচনে আপনার পছন্দের প্রার্থী ঠিক করতে পারেন, আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, এবং একই সঙ্গে কমিউনিটির গুরুত্বটি বাড়িয়ে তুলতে পারেন। তাই আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হককে। শামসুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি মেয়র ইলেক্ট জোরান মামদানির ট্রানজিশন টিমে যে কয়েকজন বাংলাদেশি আছেন তাদের মধ্যে একজন আপনি, এবং আপনি সেই ট্রানজিশন টিমের সদস্য হয়েছেন। থ্যাংক ইউ। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, নিউ ইয়র্ক স্টেটের সামনে কি কি নির্বাচন আছে এবং এই নির্বাচনগুলো কোনটি কখন হবে, এই নির্বাচনগুলোর গুরুত্ব কতটা? গুরুত্ব তো অনেক বেশি, কারণ এই যে আপনারা দেখতেছেন অনেক ইলেক্টেড অফিসিয়ালস এখন আমরা আমাদের কমিউনিটিতে আসতেছে। কারণটাই হচ্ছে বাংলাদেশিরা এই গত যে প্রাইমারি ইলেকশন হয়েছে সেইটাতে 42% ওরা ভোট দিছে এবং জেনারেল ইলেকশনে 49% দিছেন। আপনি যখন কম্পেয়ার করবেন 4 বছর আগে, তখন দেখা যায় মাত্র 15% ভোট দিচ্ছেন, কিন্তু এবার 49%, রাইট? সো হিউজ তফাৎ হয়েছে। এইটা কিন্তু যারা ইলেকশন করে রান করতেছে ওদের চোখে পড়ছে, এটাতে লেখালেখি হয়েছে, এবং এই জন্য আমাদের কমিউনিটিদেরকে আমি ধন্যবাদ জানাবো সবাইকে যে আপনারা ভোট দিচ্ছেন, আপনারা এঙ্গেজ ছিলেন। কিন্তু এখন এট দ্য সেম টাইম যারা রান করবে আগামী বছরে তারাও আমাদের কমিউনিটিতে আসবে। তা আসার মধ্যে কয়েকটা ইলেকশন আছে আগামী বছর। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে একটা স্পেশাল ইলেকশন হইতেছে আগামী বছর, যেটাতে জোহরান মামদানি যে সিটেতে ছিলেন, ওইটা হচ্ছে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36। ওইটা উনি যখন এখন ইলেক্টেড হয়ে গেছেন, তখন 2 মাসের মধ্যে, মানে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে, এখানে একটা স্পেশাল ইলেকশন হবে। তো স্পেশাল ইলেকশনে অলরেডি একজন বাঙালি প্রতিনিধি মেরি জুবাইদা উনি রান করতেছেন। সবার আগে উনি ডিক্লেয়ার করছেন। তারপরে একজন সোশ্যালিস্ট ডায়ানা নামে উনি ডিক্লেয়ার করছেন। এরপরে রানা আব্দুল হামিদ নামে আরেকজন ডিক্লেয়ার করছেন। সো এই ইলেকশনটা হবে ফেব্রুয়ারি মাসে। এই ইলেকশনটা ভেরি ভেরি কুইক হয়ে যাবে, এবং যে ক্যান্ডিডেট, যে প্রতিনিধি বেশি ক্যাম্পেইন করতে পারবেন তাড়াতাড়ি, উনি ইলেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে এইটা ছাড়াও মনে করেন যে স্টেট অ্যাসেম্বলির বিভিন্ন সিটসগুলা, যেগুলার জুনে প্রাইমারিটা হবে, এবং বিভিন্ন জায়গায় যেমন জ্যাকসনাইট হোক, আপনি এই যে পার্কচেস্টারে সিপিএ জাকির চৌধুরী যে রান করতেছেন, এইরকম আরো 2-1 জায়গায় আমাদের বাঙালিরাও রান করতেছে, অন্যান্য রান করতেছে। কিন্তু এর উপরে যদি আপনি লেভেলে যান, তাহলে স্টেট সেনেট, স্টেট সেনেটে টবিয়ানেস্কির বিরুদ্ধে, উনি 86 ইয়ার্স ওল্ড, উনি ওই জামাইকা থেকে আরম্ভ করে ওই যে হোয়াইট স্টোন এরিয়া থেকে এবং এস্টোরিয়ায় চলে আসে এই ডিস্ট্রিক্টটা, ওইখান থেকে আরেকজন ক্যান্ডিডেট রান করতেছে। এইখানে আমাদের যে জায়গায় আমরা জ্যাকসনাইটে আছি, জ্যাকসনাইটে যে জেসিকা রামোস যে সেনেটর, ওনার বিরুদ্ধে অলরেডি একজন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছেন। উনি হচ্ছে জেসিকা গনজালেজ রোহাস, উনি স্টেট অ্যাসেম্বলি মেম্বার। উনি ওনার বিরুদ্ধে রান করতেছেন, জেসিকা রামোসের বিরুদ্ধে। এবং হিরাম আনসারেট উনি আগেও রান করছিলেন, এবারও উনি চিন্তা করতেছেন রান করার জন্য। আপনি যদি বলেন এখন ফেডারেল গভর্নমেন্টের ইলেকশনে, এখানে ম্যানহাটনে 3টা সিট, এবং 3টা সিটের হাইলি কন্টেস্টেড হবে এইবার ইলেকশন। কিন্তু সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কুইন্সে যেটা হবে, যেখানে গ্রেসি মেঙ্গা আছেন বর্তমানে। গ্রেসি মেঙ্গার বিরুদ্ধে চাক পার্ক নামে একজন আগে ফরেন ডিপ্লোমেট ছিলেন আমেরিকান, উনি রান করতেছেন। এন্ড ফাইনালি আমাদের যে ইলেকশনটা ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে গভর্নর ইলেকশন। অর্থাৎ আমরা যদি একটু করে শুরু করি গভর্নর ইলেকশন সম্পর্কে, আপনার কাছে ধারণা নেই, কেতি হুকুল থাকছেন, তিনি নির্বাচন করছেন, তাকে চ্যালেঞ্জ করছেন কারা আছেন ডেমোক্রেটিক পার্টির মধ্যে, কিংবা কেতি হুকুল যেহেতু তিনি জোরান মামদানি
কেও সমর্থন করেছেন। এই সমর্থনটা নির্বাচনের আগেই তিনি এন্ডোর্স করেছেন, অন্যান্য ডেমোক্রেটিক লিডাররা করেননি। এটি কি তাকে নির্বাচনে কোনো সহায়তা করবে কিনা? না, অবশ্যই উনিতে যে স্ট্র্যাটেজিক একটা ডিসিশন নিয়েছেন, কারণ উনার যে লেফটেন্যান্ট গভর্নর ডেলগাডো, উনি অলরেডি ডিক্লেয়ার করছেন যে ক্যাথি হোকালের বিরুদ্ধে রান করবেন, এবং ক্যাথি হোকাল হচ্ছে সামওয়াট টুয়ার্ডস দ্য সেন্টার, রাইট সেন্টার লেফট, আর উনি অ্যান্টনিও ডেলগাডো উনি রান করবেন লেফট থেকে, মানে বামপন্থী হিসাবে রান করবেন। উনি অলরেডি আমাদের কমিউনিটিতে কয়েকটা মিটিং করছেন। আমি সেটি আপনার কাছে জানতে চাইতাম যে তিনি অলরেডি কমিউনিটিতে আসতে শুরু করছেন, ক্যাথি হোকুল কি এই বিষয়টি গুরুত্বের সাথে নেবেন কিনা? ইভেন্চুয়ালি শি হ্যাজ টু কাম, কারণ যে জায়গায় ভোট হবে সে জায়গায় হবে, যাওয়া লাগবে এবং আসবে। যদি না আসেন তাহলে হইতে পারে এইরকম ঘটনা যে ক্যাথিক্যাল নাও থাকতে পারেন, রাইট? এই হচ্ছে ডেমোক্রেটিক প্রাইমারি, কিন্তু মেইন ইলেকশনটা হবে যে জায়গায়, সেটা হচ্ছে যে জেনারেল ইলেকশন, রাইট? এজ অফ নাও আমরা বিশ্বাস করি যে ক্যাথি হোকল ডেমোক্রেটিক প্রাইমারিতে উইন করবেন, কিন্তু জেনারেল ইলেকশনে স্টেফানিক নামে একজন কংগ্রেস ওয়ামেন, শি ইজ এ রাইট উইং ক্যান্ডিডেট, রিপাবলিকান ক্যান্ডিডেট, উনি রান করতেছেন। উনি অলরেডি ডিক্লেয়ার করছেন, অলরেডি স্টার্টেড টু রেজ ফান্ডস, and it's going to be very, very competitive election. So জেনারেল ইলেকশনে যেরকম এই বছর যেরকম very, very important ছিল, আগামী বছর প্রাইমারিতেও ইম্পর্টেন্ট, কিন্তু জেনারেল ইলেকশন ইজ গোনা বি আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। কিন্তু কম্পিটিশনটা কতটা হবে? স্টেফানিক রিপাবলিকান প্রার্থী হিসাবে ক্যাথি হোকুলকে যদি আমরা ধরে নিই প্রাইমারিতে ক্যাথি হোকুল জিতে যান, কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন বলে মনে হয়? it's going to be tough, কারণ আপনি এই গত কয়েক বছর থেকে আপনি যদি দেখেন তাহলে প্যাটার্নটা কিন্তু রিপাবলিকান সাইডের দিকে যাইতেছে, বাড়ছে, ভোট বাড়ছে। প্রেসিডেন্ট ইলেকশনে আমরা দেখেছি ভোট বেড়েছে। অ্যান্ড্রু কমোর বাবা মারিও কমো গভর্নর ছিলেন 12 বছর, তারপরে যে ছিলেন উনি হচ্ছে রিপাবলিকান ছিলেন, উনিও 12 বছর ছিলেন। তারপরে আসলেন মনে করেন স্পিটসার, এরপরে প্যাটারসন আর অ্যান্ড্রু কমো, রাইট? এখন যে রিপাবলিকান যে ক্যান্ডিডেট ছিল ওনার নাম হচ্ছিল পেটাকি যখন ছিলেন, এরপরে কিন্তু আর কোনো রিপাবলিকান নাই। এখন দেখা যায় যে এই যে 4 বছর আগে যে গভর্নর ইলেকশন হয়েছে, 4 বছর আগের ইলেকশনটা খুব কাছাকাছি, উনি রিপাবলিকান ক্যান্ডিডেট খুব কাছাকাছি চলে আসছিল না, কিন্তু এর পরের বার যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দে ডিড ইভেন বেটার। সো এই বছর প্রায় 30% ভোট পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে। জি, I'm not sure exactly what number it is, but they have যে সংখ্যাটা বেড়েছে। এবং এইবার যখন ইলেকশনটা হবে এটা ডিপেন্ড করবে হাউ এগ্রেসিভলি স্টেফানিক উনি কোন কমিউনিটি যায় না যায়, এইটার উপরে নির্ভর করে ওনার গ্রাউন্ড গেম কতটুকু আছে না আছে, বা ক্যাথি হোকাল কতটুকু করবে না করবে সেটার ব্যাপারে। এরপরে আমরা স্টেট সেনেট কিংবা যদি অ্যাসেম্বলিম্যানদের কথা বলি, সেই নির্বাচনগুলো প্রাইমারি জুনে, কিন্তু মূল নির্বাচনটা কবে হবে? সো যেমন জ্যাকসনাইটের যে সেনেট ডিস্ট্রিক্টটা, সেনেট ডিস্ট্রিক্ট 13, এইটাতে বেসিকলি যে প্রাইমারিতে উইন করবে উনি উইন করবে জেনারেল ইলেকশনে, কারণ ওই ডিস্ট্রিক্টটা হচ্ছে হেভিলি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট। আর যেমন এই যে আরেকটা ডিস্ট্রিক্ট আছে, যেমন ডিস্ট্রিক্ট 11 যেটা বললাম, টবিয়ান এস্কি, উনি অনেক দিন থেকে নিউ ইয়র্ক স্টেটে পলিটিক্স করতেছেন, ওনার হাজব্যান্ডও ছিল এর আগে। উনি যে একজন ইয়াং সোশ্যালিস্ট নিউ ইয়র্কে চ্যালেঞ্জ করতেছেন, হয়তো ওনাকে সরাইয়ে ফেলতে পারবে, নাও পারতে পারে। ইটস টাইম উইল টেল। মানে জোরানের জয়ের পরে যেটি হচ্ছে, সোশ্যালিস্টরা অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে নির্বাচনে এবং তাদের সংখ্যাটা বাড়ছে। অনেক সোশ্যালিস্ট আসছেন যারা ইভেন গভর্নরের সেই জায়গায় তো লেফটের আমরা একজন প্রার্থী দেখছি। এটি কি নিউ ইয়র্কের সামনের দিনে নির্বাচনগুলো একটা ট্রেন্ড হবে যে সোশ্যালিস্ট যারা, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যারা, তারা একটু সবার সমর্থন পাবেন কিংবা একটু এগিয়ে থাকবেন, বিষয়গুলো এরকম? হ্যাঁ, পাওয়ার আমি মনে করি পাবেন। আর বলি আমি কি জন্য পারবেন। আপনি যখন মনে করেন গত 30 বছরের অবস্থায় দেখেন যে ডিফারেন্স ছিল বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, রাইট? It started to increase in a way that is unbelievable, right?
ওরা এত বেশি যে যারা ধনী হইতেছে ওরা খুবই বেশি ধনী হয়ে যাইতেছে, এবং যারা গরিব ওরা ওই কোনো রকম চলতেছে। এরকম তো একটা সোসাইটি চলতে পারে না, রাইট? তা এই জন্য অনেক মানুষরা টায়ার্ড হয়ে গেছে। আর ক্যাপিটালিজম, এই যে এক্সেসিভ গ্রিড যে জিনিসটা, সেইটার থেকে সরে এসে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ওদেরকে সাপোর্ট দিতেছে। সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা যদি একেবারে স্পেসিফিক চলে আসি যে আগামী 2 মাসের মধ্যে যে নির্বাচনটি হবে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36, সেখানে একজন বাংলাদেশি প্রার্থী আছে মেরি জুবাইদা। তিনি এর আগেও প্রার্থী হয়েছিলেন। আমরা তার ভবিষ্যৎটা সম্পর্কে একটু জানি, কিংবা তার ক্ষেত্রে কিভাবে আমাদের কমিউনিটি তাকে সমর্থন দেয়া, অন্যান্য অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টগুলোতে থেকে যদি তাকে কোনো সমর্থন দেওয়া সম্ভব হয়, ভোটের ক্ষেত্রে নয়, সমর্থনের কথা বলছি, কিভাবে আসলে কৌশলটা তিনি করতে পারেন? উনি আসলে লাস্ট টাইম যখন রান করেন, উনি একজন খুবই পুরানা অ্যাসেম্বলি মেম্বারের বিরুদ্ধে রান করছিলেন, এবং ওরা যখন বুঝতে পারছে যে উনি উইন করে ফেলতে পারবে, তখন আরেকজন ক্যান্ডিডেট উনার বিরুদ্ধে 3 নম্বর ক্যান্ডিডেট দাঁড় করাইছিল। আর যার কারণে উনাদের ভোটটা স্প্লিট হয়ে গেছে এবং উনি উইন করতে পারেন নাই, সামান্য ভোটের জন্য উনি লস করছেন। তা এইবারও সেম জিনিসটা হইতেছে। এইবারও যে ডিএসএর যে ক্যান্ডিডেট ডায়ানা, যে মেয়ে, উনি যে রান করতেছে, কিন্তু মেরি জুবাইদা রান করছেন, ডিক্লেয়ার করছেন আজকে 4 মাস আগে, রাইট? নিয়মে সবাই মুসলিম কমিউনিটি বা সাউথ এশিয়ান কমিউনিটি উনাকেই ইন্ডোর্স করার কথা, কিন্তু সাথে সাথে দেখা গেছে যে হামিদ আব্দুল রানা আব্দুল হামিদ নামে একজন মহিলা, উনি ইজিপশিয়ান আমেরিকান, উনি ডিক্লেয়ার করছেন রিসেন্টলি। তখন হবে কি যে সাউথ এশিয়ান বা মুসলিম ভোটসগুলো স্প্লিট হয়ে যাবে। কি করা যাবে সেটা হচ্ছে, প্রথমত যে মেরি জুবাইদা ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট ইন টার্মস অফ ডোর নাকিং। উনি যখন বিভিন্ন ডোর নাকে যান, ক্যাম্পাসে যান, শি ডাজ ভেরি ভেরি ওয়েল, রাইট? আর বাঙালিরা অন্যান্য জায়গা থেকে যে জিনিসটা করতে পারবে, যেমন জোহানের ক্যাম্পাসে করা হয়েছিল, যে যে যদি মনে করেন 3 দিন 4 দিন বা 5 দিন যদি 3 ঘন্টা এরকম ভলেন্টিয়ার যদি টাইম করে দিতে পারেন, তাহলে এই ইলেকশনটা হচ্ছে ভেরি ভেরি কুইক। ইউ ডোন্ট নিড লটস অফ ভোটস। অলরেডি মেরি জুবাইদার একটা সমর্থন আছে কমিউনিটির মধ্যে থেকে, যে আফ্রিকান আমেরিকান যারা থাকে এখানে প্রায় 15,000 থাকে উনার ডিস্ট্রিক্টে, বেশিরভাগই উনার সমর্থক উনাকে চিনে। যার কারণে বাহির থেকে যদি একটা গ্রাউন্ড গেম যদি উনি নিয়ে আসতে পারে, যদি মানুষরা বাঙালিরা যদি ইয়ে করে, ভলেন্টিয়ার করে, ইনশাল্লাহ উনি উইন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশি যারা আছেন তাদের সবার একেবারে সক্রিয় অংশগ্রহণ লাগবে। যেটা আপনি বলছিলেন যে জোরান মামদানির ক্যারিশমার অন্যতম একটা জায়গা ছিল ভলান্টিয়ার, হিউজ সংখ্যক ভলান্টিয়ার ছিল যারা ড্রোন লোক করছিল। মেরি জুবাইদার একার পক্ষে হয়তো সেটি সম্ভব হবে না, কিন্তু তিনি যদি একটা ভলান্টিয়ার টিম গঠন করতে পারেন এবং সেই টিম যদি গিয়ে অন্তত প্রত্যেকের বাড়ি বাড়ি একবার নক করতে পারেন, সেটি হয়তো তাকে কিছুটা এগিয়ে রাখবে। অবশ্যই আমি সবাইকে বা আপনার শ্রোতাদেরকে যারা আছেন দেখতেছেন তাদেরকে বলবো যে একজন মেরি জুবাইদা আমাদের জন্য সবাইকে রিচ আউট করা সম্ভব না, কিন্তু আমরা যাদের সময় আছে, যাদের পয়সা আছে, তার যারা আমরা সাহায্য করতে পারি তারা সাহায্য করা দরকার। আপনারা ওনাকে যদি পয়সা দেন, ওনার ক্যাম্পেইনে পয়সা দেন, তাও এটা হেল্প করবে। আর যদি পয়সা না দিতে পারেন, অন্তত ওকে যদি 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনি ওনাদের জন্য একদিন ভলেন্টিয়ার করেন, এই যে 3 থেকে 4টা উইকেন্ডই থাকবে, এই 3-4টা উইকেন্ডেতে যদি আমরা মনে করেন 200-300 জন ভলেন্টিয়ার যদি ক্যাম্পেইন করি ওনার জন্য, ইনশাল্লাহ উনি উইন করে আসবে। এবং একেবারে শেষ যে বিষয়টি জানতে চাই, একটু পরিষ্কার ধারণা চাই যে এবার সিটি নির্বাচনে বাংলাদেশিরা কোথায় কোথায় জিতেছেন। শাহানা নিপের কথা আমরা জানি, আর কে আসলে আমাদের সোমা সায়েদের কথা জানি, কোথায় কোথায় আসলে আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে, কিংবা আপনি একটি সংখ্যা জানাচ্ছিলেন যে সম্ভবত 42% বলছিলেন প্রাইমারি ইলেকশনে 42% এবং 49% ছিল মেইন নির্বাচনে। হ্যাঁ, কিন্তু আমাদের নতুন কেউ ইলেক্টেড হয় নাই, কারণ আমরা আসলে সেটা একটু শুনতে চাই যে কিছু হয়েছে রান করেন নাই ওই রকম ভাবে। রান করা উচিত ছিল। একজন যেমন শাহ হক রান করেছিল, উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে জ্যাকসনাইট থেকে উনি তেমন কোনো ক্যাম্পেইন করেন নাই, যার কারণে উনি তেমন ভোটও পান নাই। 2-4টা পোস্টার ছাড়া কোনো প্রচারণা যায় নাই। সো আমি বিশ্বাস করি যে আগামী যে জেনারেশন আমাদের আছে সবাই যাতে আসে, পার্টিসিপেট করে, ইলেকশনে রান করে, এবং ইনশাল্লাহ আমাদের কমিউনিটি থেকে 2-4 জন বাহির হয়েও আসা উচিত। আপনি জানেন যে আমাদের রাইজ আপ নিউ ইয়র্কের একটা
ভিশন হচ্ছে, আমাদের মিশন হচ্ছে যে আমরা আগামী 7 বছরের মধ্যে অন্তত 5 জন মানুষকে হেল্প করার জন্য, ইলেক্ট করার জন্য আমরা খাটবো এবং আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ। একেবারেই খুবই চমৎকার একটি পরিকল্পনা আপনাদের, যে আপনারা অন্তত 5 জন মানুষের কথা বলছেন, না 7 জন বললেন? 7 বছরের মধ্যে 5 জন। 7 বছরের মধ্যে 5 জন, এটি নিঃসন্দেহে একটা শুভ পরিকল্পনা এবং সেই লক্ষ্যে আপনারা আরো সামনের দিকে এগিয়ে যান। বাংলাদেশি কমিউনিটির যেসব প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে রাজনৈতিকভাবে সচেতনতা তৈরি, ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে নানা কাজ আপনারা করছেন এবং আপনাকে আরো একবার শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন, জোরান মামদানির ট্রানজিশন টিমে আছেন এবং নিঃসন্দেহে আপনার ধারণাগুলো দিয়ে জোরান মামদানির পলিসি মেকিং এ এটি কিভাবে আরো অভিবাসী বান্ধব হতে পারে, অভিবাসীদের জন্য সুবিধা তৈরি করতে পারে, সেই লক্ষ্যে আপনি কাজ করবেন। অনেক ধন্যবাদ শামসুল হক আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হকের সঙ্গে, যিনি নিউ ইয়র্কের নতুন মেয়র জোরান মামদানির ট্রানজিশন টিমে আছেন এবং নিঃসন্দেহে এই নিউ ইয়র্ক সিটিকে কিভাবে আরো বেশি, বাংলাদেশি কমিউনিটি তো বটেই, সিটির মানুষজনের সুবিধাগুলো কিভাবে নিশ্চিত করা যায় সে লক্ষ্যে তিনি কাজ করবেন। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশিরা আগামী স্টেট নির্বাচনে কিভাবে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বটা, অর্থাৎ নিজের গুরুত্বটা নিজেরাই তুলে ধরতে হয়, সেই পথে হাঁটতে পারেন, সম্ভাবনা এবং বিভিন্ন জায়গাগুলো জানিয়ে দিচ্ছিলেন। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।